কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাম। আলহামদুলিল্লাহ ভালো ম্যাডাম। ভালো আছি। আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আচ্ছা, আজকে আপনাদের হচ্ছে কি ক্লাস যেন? সাংবিধানিক আইন, তাই না? জি ম্যাম। যুক্তরাজ্য সংবিধান। ঠিক আছে, তাহলে একটু সময় দেন, আমি এখনই লিংকটা শেয়ার করি। দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? জি ম্যাম। জি। সাউন্ড ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাডাম। এই বন্ধ করেন, মিউট করেন। আচ্ছা, আমি কতটুকু পড়াবো, মানে কতটুকু যেন পড়াইছিলাম, কারো মনে আছে? মনে থাকলে একটু বলবেন। হ্যাঁ, কতটুকু পর্যন্ত পড়াইছিলাম আমি, একটু মনে থাকলে বলবেন প্লিজ। এনিওয়ান, কতটুকু পড়িয়েছিলাম একটু বলেন প্লিজ। ম্যাম শেষের প্রশ্ন দিয়ে শুরু করেন ম্যাম, বলে শেষেরটা দিয়ে। রাজকীয় বিশেষ অধিকার বলতে কি বুঝো? আচ্ছা, আজকের প্রশ্ন হচ্ছে রাজকীয় বিশেষ অধিকার বলতে কি বুঝো, বিভিন্ন প্রকারের রয়্যাল প্রয়োগটিভ সম্পর্কে আলোচনা করো। আপনি কি মনে করেন গণতন্ত্রের অস্তিত্বের জন্য রাজকীয় বিশেষ অধিকার হুমকি স্বরূপ? আচ্ছা, আসেন তাহলে আমরা বিষয়টা বুঝি। আগে আমাদেরকে বুঝতে হবে এই রাজকীয় বিশেষ অধিকার জিনিসটা আসলে কি। ঠিক আছে, এই জিনিসটা কি এটাকে বুঝতে হবে। কোন একটা বিষয় সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে ওইটার বেসিকটা বুঝতে হয়। হ্যাঁ, তো রাজকীয় বিশেষ অধিকার মানে হচ্ছে রয়্যাল প্রিরেগেটিভ, এবং এই বিশেষ অধিকার, রাজকীয় বিশেষ অধিকার বা রয়্যাল প্রিরেগেটিভ বলতে মূলত বোঝাচ্ছে ব্রিটেনের যে রাজা রানী, ওনাদের যে আপনার ক্ষমতাটা, সেই ক্ষমতা বলতে আপনার স্পেশাল যে পাওয়ারটা, অর্থাৎ বিশেষ যে ক্ষমতা, সেটাকে বলা হচ্ছে আপনার রাজকীয় বিশেষ অধিকার বা রয়্যাল প্রিরেগেটিভ। বুঝতে পারছি? আচ্ছা, ওকে। তাহলে আমরা কি বিশেষ অধিকার মানে হচ্ছে রয়্যাল, অর্থাৎ রাজা রানীর বিশেষ নির্বাহী ক্ষমতা। এখন রাজা রানী তো আমাদের দেশে আর নাই, হ্যাঁ, এটা হচ্ছে আপনার দেশের বাহিরে বলতে অর্থাৎ ব্রিটিশ আমলে, অর্থাৎ ব্রিটিশ যে রাজা রানী, তাদের আপনার বিষয়টাকে বলা হচ্ছে। ঠিক আছে, ব্রিটেনের রাজা বা রানীর বিশেষ যে নির্বাহী ক্ষমতা, এটাকেই মূলত প্রিরেগেটিভ বলা হয়, অর্থাৎ রয়্যাল প্রিরেগেটিভ বলা হয়। আচ্ছা, যা আইন দ্বারা নির্ধারিত না হলেও প্রচলিত রীতি এবং আদালতের রায় দ্বারা স্বীকৃত। এই বিষয়গুলো সংসদের অনুমোদন ছাড়াই আপনার প্রয়োগযোগ্য। আচ্ছা, যদিও আপনার রয়্যাল প্রিরেগেটিভটা কি, রয়্যাল প্রিরেগেটিভটা কিন্তু আপনার কি বলবো এটাকে, আইন দ্বারা অনুমোদিত নয়, কিন্তু এটা যেহেতু রীতিনীতি, অর্থাৎ প্রচলিত রীতিনীতির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, তাই প্রচলিত রীতিনীতি এবং আদালতের রায় দ্বারা স্বীকৃত বলে ধরে নেওয়া হয়। এবং সবচেয়ে বড় কথা যেটা, সংসদের অনুমোদন ছাড়াই এটা প্রয়োগ করা যায়। যদিও এই ক্ষমতাটা আপনার আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্রের হাতে থাকে, কিন্তু তবুও প্রধানমন্ত্রীর পরামর্শে সেটা প্রয়োগ করা হয়ে থাকে। বুঝতে পারছেন কি বললাম? যে যদিও এই ক্ষমতাটা আপনার রাজতন্ত্রের হাতেই থাকে, অর্থাৎ রাজার হাতেই থাকে, কিন্তু তবুও প্রধানমন্ত্রীর পরামর্শেই এই জিনিসটা প্রয়োগ করা হয়। ক্লিয়ার? বুঝাতে পারছি বিষয়টা? হ্যাঁ, তার মানে রয়্যাল প্রিরেগেটিভ বা রাজকীয় বিশেষ অধিকার বলতে বোঝাচ্ছে ব্রিটেনের রাজা রানীর একটা স্পেশাল পাওয়ার, যেটা নাকি আইন দ্বারা স্বীকৃত না হলেও
আপনার আদালত এবং প্রচলিত রীতিনীতির দ্বারা স্বীকৃত ও অনুমোদিত। হ্যাঁ, এবং সংসদের অনুমোদন ছাড়াই তারা তাদের ক্ষমতাটা সহজেই প্রয়োগ করতে পারে। এটা নিয়ে কারো কাছে তাদের জবাবদিহি করতে হয় না। এটাই হচ্ছে আমাদের রাজকীয় বিশেষাধিকার বা রয়্যাল প্রিরেগেটিভ। এখন এই রাজকীয় বিশেষাধিকারের বৈশিষ্ট্যগুলোকে, অর্থাৎ এখন পর্যন্ত কেন এই আপনার প্রচলিত যে প্রথাটা, এই প্রথাটাকে এখন পর্যন্ত তারা ধরে রাখছেন এবং মানেন, এই জিনিসটা একটু বুঝি। বিশেষ অধিকারটার বৈশিষ্ট্য হচ্ছে আপনার এটা সংবিধানে লিখিত নয়, বরং প্রচলিত রীতিনীতির উপর ভিত্তি করে গঠিত। মানে এটা কি সংবিধানে লিখিত না, অর্থাৎ এটা লিখিত সংবিধান না। আচ্ছা, লিখিত সংবিধান এবং অলিখিত সংবিধান সম্পর্কে আমরা অলরেডি কিন্তু আলোচনা করে ফেলেছি, ঠিক আছে? এবং আমাদের বাংলাদেশের সংবিধানটা সম্পূর্ণটাই লিখিত, কিন্তু আপনার ব্রিটেন সংবিধান কিন্তু লিখিত না। ওদের সবকিছুই আপনার কি বেশিরভাগই আপনার, অর্থাৎ কিছু স্পেসিফিক বিষয় ছাড়া সবকিছুই আপনার অলিখিত। সো এই রাজকীয় বিশেষ অধিকারটাও আপনার লিখিত নয়, বরং এটা প্রচলিত রীতিনীতির উপর ভিত্তি করেই গঠিত হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার সংসদের অনুমোদন ছাড়াই প্রয়োগযোগ্য। আপনার আমাদের দেশে কোনো একটা জিনিস যদি প্রয়োগ করতে চাই, ইভেন প্রধানমন্ত্রীও যে সেটা যদি প্রয়োগ করতে চাই, সেক্ষেত্রে সংসদের অনুমোদন লাগবে। সংসদের অনুমোদন ছাড়া প্রয়োগ করতে পারে না। এতে আপনার কি হয়, অনেক সময়ের সাপেক্ষ একটা ব্যাপার হয়ে যায়, ডিলে হয়ে যায়। তো এই জন্য বলা হয়েছে যে সংসদের অনুমতি ছাড়াই এটা প্রয়োগ করা যায়। আচ্ছা, গেল। এরপর কি বলছে, বর্তমান সরকার প্রধান বা মন্ত্রিসভার মাধ্যমে এটা প্রয়োগ হয়। সাধারণত সরকার প্রধান বা মন্ত্রিসভার মাধ্যমে এটা সহজেই প্রয়োগ করা যায় এবং আইনসভা দ্বারা আপনার নিয়ন্ত্রিত বা সীমিত। তার মানে আপনার এই যে প্রচলিত যে প্রথা, এই প্রথাটার উপর ভিত্তি করেই মূলত আপনার কি বলা হচ্ছে, এই রাজকীয় বিশেষ অধিকার বা প্রিরেগেটিভ কি বলা হচ্ছে, প্রিরেগেটিভ রয়্যাল প্রিরেগেটিভটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? যদিও আপনার এটা আইন দ্বারা স্বীকৃত নয়, কিন্তু তবুও এর কিছু বিশেষ অধিকার, মানে এই অধিকারের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, যেটা হচ্ছে আপনার প্রচলিত প্রথা দ্বারা এটা মানে প্রয়োগযোগ্য হওয়ার কারণে যেটা হচ্ছে যে আপনার সমসাময়িক যে বিষয়গুলো, সেগুলোর উপর ভিত্তি করে খুব সহজেই এটা প্রয়োগ হয়, ঠিক আছে? এই ক্ষেত্রে আর সরকারের অনুমোদনের কোনো প্রয়োজন হচ্ছে না। তাতে করে আপনার জনসভা বা জনসাধারণ আপনার উপকারী হচ্ছে। অর্থাৎ ব্রিটেনের বেশিরভাগ ক্ষেত্রেই তাদের সংবিধানের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনার জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। আগে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, তারপর সেটা সংসদের মাধ্যমে অনুমোদন করা প্রয়োজন হলে করবে। তো আমাদের দেশের যে বিষয়টা সেটা উল্টা। আমাদের দেশে কোনো একটা আইন তৈরি করতে হলে বা কোনো একটা বিধিমালা প্রয়োগ করতে হলে আমাদের কি করতে হয়, সংসদের অনুমোদন নিতে হয়, রাষ্ট্রপতির অনুমোদন নিতে হয়, মানে অনেক কারসাজি হয়। কিন্তু ব্রিটেনে এই জিনিসটা নাই। তাদের মূল বিষয় হচ্ছে তারা কি করবে, তারা জনগণের অধিকারটা প্রতিষ্ঠা করবে, অর্থাৎ জনগণের জন্য যেটা প্রয়োজন সেটাই তারা করবে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, গেল। এখন কথা হচ্ছে রয়্যাল প্রিরেগেটিভ কত প্রকার, ক্লাস হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার দুই প্রকার। কি কি? দুই প্রকার। একটা হচ্ছে আপনার সিভিল প্রিরেগেটিভ, আরেকটা হচ্ছে আপনার আন্তর্জাতিক চুক্তি সম্পাদন। আচ্ছা, সরি, একটা হচ্ছে আপনার সিভিল প্রিরেগেটিভ, আর এটা হচ্ছে মিলিটারি বা ইমার্জেন্সি প্রিরেগেটিভ। আচ্ছা, ইমার্জেন্সি প্রিরেগেটিভ বা মিলিটারি প্রিরেগেটিভ মানে হচ্ছে এটা সাধারণত ইমার্জেন্সি পর্যায়ে প্রয়োগ করা হয়। আমাদের দেশে যেরকম 144 ধারা জারি করা হয় ইমার্জেন্সি পিরিয়ডে, ঠিক ওরকমই। আচ্ছা, তারপর একটু ক্লিয়ার করি বিষয়টা ভেঙে ভেঙে। দেখেন, সিভিল প্রিরেগেটিভস বা বাংলায় যেটাকে বলা হয় নাগরিক বা প্রশাসনিক প্রিরেগেটিভস, ঠিক আছে? আচ্ছা, এখানে যে বিষয়গুলো হাইলাইট করা হয়েছে, প্রথমত প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়োগ করা হয়। কিরকম? রাজা বা রানী একজন প্রধানমন্ত্রী নিয়োগ দেন। সাধারণত যে ব্যক্তি হাউস অফ কমন্স সংখ্যাগরিষ্ঠ দলের নেতা, তিনি মূলত আপনার রাজা বা রানীর মাধ্যমে অর্থাৎ প্রধানমন্ত্রী নিয়োগ পান। আচ্ছা, এরপর কি বলা হচ্ছে, রাষ্ট্রদূত বা কূটনৈতিক প্রতিনিধি নিয়োগ। আপনার বিদেশে যত কূটনৈতিক প্রতিনিধি আছে, হ্যাঁ, সেই সকল কূটনৈতিক প্রতিনিধি প্রেরণ করা, বিদেশি রাষ্ট্রদূত গ্রহণের ক্ষমতা, এই সব কিছুই আপনার কি এই
রয়্যাল প্রিরেগেটিভের একটা পার্ট। দ্বিতীয়ত হচ্ছে আন্তর্জাতিক চুক্তি সম্পাদন। অনেক সময় আপনার দেশের এবং দেশের জনগণের সুবিধার্থে আন্তর্জাতিক চুক্তি বা কন্ট্রাক্ট সাইন করতে হয়, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার কি সংসদের অনুমোদনের দরকার হয় না। সংসদের অনুমোদন ছাড়াই যদি জনগণের জন্য এবং রাষ্ট্রের জন্য সেটা উপকারী হয় তাহলে সেই ক্ষেত্রে দ্রুত সম্ভব চুক্তি সম্পাদন করা সম্ভব হয়। এরপরে যে জিনিসটা বলা হয়েছে ক্ষমা প্রদানের অধিকার বা রয়্যাল পার্ডন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? সেটা হচ্ছে যে এটা অবশ্য আমাদের দেশেও আছে, কিন্তু আমাদের দেশে এটা রাষ্ট্রপতির হাতে আছে, প্রিরেগেটিভ মার্সি, ঠিক আছে? অর্থাৎ একজন ব্যক্তিকে যখন আপনার মনে করেন যে সরকার মানে আদালত থেকে শাস্তি দিয়ে দেওয়া হবে, মৃত্যুদণ্ড প্রদান করা হবে, এবং পরবর্তীতে সে আপিল করলো, আপিল করার পরও যদি তার মৃত্যুদণ্ডটা মকুব না করে তাহলে সেই ক্ষেত্রে সে যাবে সরকারের কাছে। সরকারও যদি তাকে ক্ষমা প্রদর্শন না করে তাহলে সেক্ষেত্রে লাস্টলি সে রাষ্ট্রপতি অর্থাৎ রাষ্ট্রদূত বা রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন এবং তিনি উপযুক্ত মনে করলে কি করতে পারেন, ক্ষমা করে দিতে পারেন, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের দেশে আছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন বা প্রিরেগেটিভ মার্সি, যেটা আমাদের দণ্ডবিধিতে উল্লেখ করা হয়েছে এবং সিআরপিসি তেও আপনার এই জিনিসটা উল্লেখ করা হয়েছে। ঠিক তেমনি ভাবে ব্রিটেনেও আপনার এই রয়্যাল পার্ডনের কথা বলা হয়েছে, যেই জায়গায় রাজা বা রানী এই দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ক্ষমা করতে পারেন অথবা তার শাস্তিটা হ্রাস করতে পারেন, ঠিক আছে? মানে আমাদের দেশে যেটা আপনার পারেন হচ্ছে রাষ্ট্রপতি, ওদের দেশে সেটা করেন হচ্ছে আপনার কে, ওদের দেশে সেটা করেন রাজা বা রানী, অর্থাৎ ওই দেশের রাজা বা রানী। এই হচ্ছে ব্যাপার। পার্লামেন্টের আহ্বান ও ভেঙে দেওয়ার অধিকার। আচ্ছা, তারা চাইলেই অর্থাৎ এই রয়্যাল প্রিরেগেটিভের মাধ্যমে তারা চাইলেই কি করতে পারে, তারা চাইলেই একটা পার্লামেন্টকে আহ্বান করতে পারে, আবার সেই পার্লামেন্টটাকে ভেঙেও দিতে পারে। এটা হচ্ছে আপনার রাজতন্ত্রের একটা অধিকার। এই হচ্ছে কথা। তাহলে আমরা এই যে প্রথম যে ভাগটা অর্থাৎ সিভিল প্রিরেগেটিভস, এটা থেকে আমরা কি কি বিষয় দেখলাম? প্রথমত প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা নিয়োগের বিষয় আছে এই জায়গায়। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রদূত বা কূটনৈতিক প্রতিনিধি নিয়োগ করা হয় এই প্রসিডিওর মাধ্যমে। 3 নাম্বার হচ্ছে সংসদের অনুমোদন ছাড়া খুব সহজেই জনগণের সুবিধার্থে আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করা হয়। তারপরে 4 নাম্বার যে বিষয়টা আপনার রাজা বা রানী কি করতে পারেন, রাজা বা রানী একজন দণ্ডপ্রাপ্ত আসামিকেও চাইলে ক্ষমা প্রদর্শন করতে পারেন অথবা তার যে শাস্তিটা সেই শাস্তিটা হ্রাস দিতে পারেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা বলা হচ্ছে পঞ্চমত, যে তারা কি করতে পারে, চাইলেই যে কোনো সময় রাষ্ট্রের প্রয়োজনে তারা পার্লামেন্ট ডাকতে পারে, অর্থাৎ পার্লামেন্ট ডেকে সেটাকে গঠন করতে পারে এবং প্রয়োজন হইলে আবার কি করতে পারে, সেটা আপনার কি বলে এটাকে ভেঙে দিতে আপনার ভেঙে দিতে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এবার দ্বিতীয় যে ভাগটা সেটা হচ্ছে মিলিটারি বা ইমার্জেন্সি প্রিরেগেটিভ। জিনিসটা কি দেখেন, প্রথমেই বোঝা যাচ্ছে মিলিটারি এবং ইমার্জেন্সি প্রিরেগেটিভ, অর্থাৎ মূলত ইমার্জেন্সি পিরিয়ডে এটা করা হয় এবং এটা মূলত সামরিক যে বিষয়টা, সামরিক যে অধিকারটা প্রশাসন সেইটাই। আচ্ছা দেখেন, তাহলে সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ, রাজা বা রানী আপনার কি করতে পারে, রাজা বা রানী বাহিনীর সর্বাধিনায়ক এবং যুদ্ধ ঘোষণা, সৈন্য মোতায়েন, প্রতিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত সবকিছু নিতে পারে। তাহলে কি বললাম, রাজা বা রানী একটা বাহিনীর সর্বাধিনায়ক। আমরা জানি যে আপনার একটা দেশে, সব দেশেই আপনার 3টা বাহিনী থাকে সশস্ত্র বাহিনীর, নৌবাহিনী, বিমান বাহিনী আর হচ্ছে আপনার কি সেনাবাহিনী। তো আমরা জানি সেনাবাহিনীর যিনি আপনার সেনা প্রধান তিনি হবেন হয়তো বা সেই জায়গার প্রধান, ঠিক আছে? তারপরে আমরা মানে এয়ার ফোর্সের বিষয়ে ওই জায়গায় যিনি প্রধান তাকে বলা হবে প্রধান, ঠিক আছে? কিন্তু তারপরও এদের উপরে হচ্ছে আপনার রাজা বা রানী যিনি আছেন তিনি হবেন অর্থাৎ 3 বাহিনীর সকল বাহিনীর সর্বাধিনায়ক, অর্থাৎ তিনি হবেন সবগুলো বাহিনীর অধিনায়ক, ঠিক আছে? অর্থাৎ প্রত্যেকটা বাহিনীর সেনা প্রধান কি করতে পারে, প্রধান কর্মকর্তা তার কাছে জবাবদিহি করতে পারে এবং তারা যদি কোনো একটা বিষয়ে আপনার ডিসিশন নিতে চায়, সিদ্ধান্ত নিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে এই রয়্যাল প্রিরেগেটিভস এর মাধ্যমে রাজা বা রানীর কাছ থেকে আপনার অনুমোদন নিতে হবে। তারাই হবেন কি ওনাদের অধিনায়ক, এটি। আচ্ছা, অর্থাৎ সোজা কথা আমাদের দেশে যেমন রাষ্ট্রপতি থাকে, হ্যাঁ, ঠিক তেমনি ওনাদের দেশেও আপনার রাষ্ট্রপতির বদলে রাজা বা
বা রানীকে আপনার স্পেশাল পাওয়ারটা দেওয়া হয়েছে, যেটা আমাদের দেশের রাষ্ট্রপতির হাতে আছে, সেম পাওয়ারটা আপনার রাজা বা রানীর হাতে আছে। এমনকি একটা ওই দেশের যে প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রীরাও আপনার কি তার কাছে মাথা নত করতে বাধ্য। ওকে, এই যে জরুরি অবস্থা ঘোষণা, দেশে যখন যুদ্ধ হবে বা দেশে যদি কোনো সংকটের ব্যবস্থা হয়, হ্যাঁ, সেটা হতে পারে গৃহযুদ্ধ বা আপনার বহির্বিশ্ব থেকে যদি যুদ্ধের বিষয় আছে, পারমাণবিক কোনো আক্রমণ যদি এসে থাকে, বা ধরেন আপনার কোনো প্যান্ডামিক মুহূর্ত যদি এসে থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে পারে, তারা একটা জরুরি অবস্থা ঘোষণা করতে পারে যত দ্রুত সম্ভব। আচ্ছা, এরপরে কি, শত্রু রাষ্ট্রের সঙ্গে যদি সম্পর্ক ছিন্ন বা ঘোষণা করে, সেই ক্ষেত্রেও তারা বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে। অর্থাৎ একটা দেশের যুদ্ধ ঘোষণা করা এবং সেই যুদ্ধ আপনার বন্ধ করার করে দেশের শান্তি প্রতিষ্ঠার জন্য তারা সিদ্ধান্ত নিতে পারে। এই সিদ্ধান্তের জন্য তাদের কারো কাছ থেকে কোনো আপনার সাজেশন নিতে হবে না। অর্থাৎ দেশের জন্য তাদের যেটা ভালো মনে হবে, উচিত মনে হবে, তারা সেই আদেশটা দিতে পারবেন বা সিদ্ধান্তটা নিতে পারবেন, এবং সেই সিদ্ধান্তটার উপরে কি করা হবে, সেই সিদ্ধান্তটার উপরে আপনার সবাই সন্তুষ্ট থাকতে হবে, অর্থাৎ সবাইকে সেই সিদ্ধান্তটা মানতে হবে। এই হচ্ছে কথা। এরপরে কি, আধুনিক ব্যবস্থায় পরিবর্তন। আচ্ছা, এই যে বর্তমানে এই সব যে সকল ক্ষমতার কথা বললাম আমি এতক্ষণ, এই ক্ষমতাগুলো রাজতন্ত্র নামে প্রয়োগ হলেও বাস্তবিকে নিয়ন্ত্রণ থাকে কিন্তু প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভা। কথাটা কিন্তু সত্য। আমাদের দেশের কথাই চিন্তা করেন না কেন, যদিও আমাদের দেশের রাষ্ট্র অধিনায়ক বা রাষ্ট্রপতি আছে, কিন্তু তারপরও দেশটা কি রাষ্ট্রপতির কথা মতো চলে নাকি মন্ত্রিসভা বা প্রধানমন্ত্রীর কথা মতো চলে? মূলত আমরা দেখি যে প্রধানমন্ত্রীকেও রাষ্ট্রপতির কাছে কি করতে হয়, জবাবদিহিতা করতে হবে। কিন্তু আপনার বাস্তবিক অর্থে যদি আমরা খেয়াল করি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে চালাচ্ছে, ঠিক কিনা বলেন? জি ম্যাডাম, জি ম্যাম, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে চালাচ্ছে। তাইলে আমরা যদি মানে বাস্তবিক ভাবে দেখি, যদিও আইনে কথাগুলো উল্লেখ করা আছে, তো আমরা যদি বাস্তবিক অর্থে ভালো করে খেয়াল করি, এই রাষ্ট্রপতি বা রাজতন্ত্র যেটা, সেইটা রাজতন্ত্রের সম্পূর্ণ ক্ষমতাটা আপনার প্রধানমন্ত্রী বা তার মন্ত্রিসভার হাতে মুঠিবদ্ধ। ঠিক আছে? আদালত এবং সংসদের বিভিন্ন আইন দ্বারা এই অধিকারগুলোকে তারা নিয়ন্ত্রণ, অর্থাৎ প্রধানমন্ত্রী কি করতে পারে, নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষিত করে থাকে না? আচ্ছা, ঠিক তেমনি ভাবে আপনার এই যে এখানে একটা কেস রেফারেন্স দেয়া আছে, আরবি সেক্রেটারি অফ স্টেট অফ দ্য হোম ডিপার্টমেন্ট এক্সপার্টি ফায়ার ব্রিজেস ইউনিয়ন 1995। এই কেসে আপনার বলা হয়েছে যে আদালত রায় দেয় যে সরকার সাংবিধানিক দায়িত্ব পালনে আপনার কি করতে পারে, প্রিরেগেটিভ ক্ষমতা ব্যবহার করতে পারবে না। আচ্ছা, আমাদেরকে এই কেসের মাধ্যমে স্পষ্টভাবে উল্লেখ করে দেয়াই হয়েছে যে সরকার আপনার প্রিরেগেটিভ ক্ষমতা বা প্রিরেগেটিভ মার্সি বলে যে ক্ষমতাটা দেয়া আছে, সেটা সে ব্যবহার করতে পারবে না। সেটা সম্পূর্ণ হচ্ছে কার হাতে, সেটা সম্পূর্ণ হচ্ছে একটা দেশের অধিনায়ক, অর্থাৎ রাষ্ট্রপতি বা রাষ্ট্র অধিনায়কের হাতে। কিন্তু তারপরও কিন্তু দেখা যায়, আমরা যদি বাস্তবিক অর্থে খেয়াল করি, যে সম্পূর্ণ জিনিসটা আপনার সরকারকে মানে সরকারি নিয়ন্ত্রণ করতেছে। এই রাজতন্ত্র নামের যে ক্ষমতাটা, এই রাজতন্ত্র নামের ক্ষমতাটা শুধুমাত্র আইনে পুস্তকে উল্লেখ করা আছে, অতটুকুতেই সীমাবদ্ধ, ঠিক কিনা? এই জিনিসটাই বলা হয়েছে। তার মানে এটা আপনার এক ধরনের অরাজকতা সৃষ্টি করতেছে। আচ্ছা, তাহলে কি বুঝলাম? রাজকীয় বিশেষ অধিকার ব্রিটিশ সংবিধানের গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক একটা দিক। যদিও এটা এক সময় রাজতন্ত্রের একচ্ছত্র ক্ষমতা ছিল, কিন্তু বর্তমান আধুনিক যুগে আমরা যদি খেয়াল করি, এটা গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকারের মাধ্যমেই আপনার ব্যবহৃত হয়। অর্থাৎ শুধুমাত্র পুস্তকেই এটা সীমাবদ্ধ আছে। ঠিক আছে? এটা কিন্তু বাস্তবিক অর্থে আর রাজতন্ত্র, রাজনায়ক বা রাজ অধিনায়ক, যেটা রাষ্ট্র অধিনায়ক, তার হাতে কি বলেন, তার হাতে কিন্তু ক্ষমতাটা নাই। এই ক্ষমতাটা সম্পূর্ণ এখন চলে গেছে আপনার মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রীর হাতে। এবং কি করা উচিত, আইনের যারা আপনার মানে আইনবিদ যারা আছেন, ঠিক আছে, এবং জাস্টিস যারা আছেন, তাদের অবশ্যই উচিত এই যে ব্যবস্থাটা, হ্যাঁ, এই ব্যবস্থাটাকে আপনার সংশোধন। বুঝতে পারছি? বুঝতে পারলেন তাহলে বিষয়টা?
জি ম্যাম। রয়্যাল প্রি-এক্সিকিউটিভ মার্সি, জিনিসটা বুঝতে পারছেন? এবং কথাটা কিন্তু একদম সুন্দর করে বুঝাই দিচ্ছে তারা। আসলেই কিন্তু বাস্তবিকতা আপনারা খেয়াল করে দেখেন, বাইরের দেশের কথা বাদই দেন, আমাদের দেশের কথা চিন্তা করেন। যদিও প্রধানমন্ত্রী আপনার করার পরে, অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ হওয়ার পরে রাষ্ট্রপতির কাছে শপথ পাঠ করেন, কিন্তু তারপরও আসলেই কি রাষ্ট্রপতির কাছে তিনি জবাবদিহি করেন? যেটা করেন আমরা দেখি সেটা হচ্ছে আপনার নামমাত্র, অর্থাৎ পুস্তকে যেহেতু সীমাবদ্ধ আছে তাই দেখানোর জন্য করা হয়, কিন্তু মূলত আপনার প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা যারা, তাদের হাতেই সমস্ত ক্ষমতা থাকে এবং তারাই রাষ্ট্রপতিকে চালায়। রাষ্ট্রপতি কিন্তু প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভাকে চালায় না, বা একটা দেশকে চালায় না, প্রধানমন্ত্রী তাদেরকে চালাচ্ছে, ঠিক না? হ্যাঁ, এবং এই কারণে, এই জিনিসটার কারণেই একটা দেশের রাজনৈতিক ব্যবস্থা এতটা খারাপ, এবং দুর্নীতি বলেন, সমাজের মানুষ বলেন, বা আপনার একটা রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্কটা নষ্ট হওয়া, এই সব কিছুর জন্য এই ব্যবস্থাটাই আপনার অনেকাংশে দেয়, না বলেন, ঠিক না? জি 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 ম্যাডাম। ফাইন, আমরা আরেকটা প্রশ্ন দেখি। আচ্ছা, এটা কি বলছে দেখেন, সংসদ হলো যুক্তরাজ্যের সর্বোচ্চ আইনি কর্তৃপক্ষ। পড়াইছিলাম মনে হয় আমি আপনাদের। আচ্ছা, তারপর একবার দেখে, সংসদ হলো যুক্তরাজ্যের সর্বোচ্চ আইনি কর্তৃপক্ষ। সংসদীয় সার্বভৌমত্বের আলোকে এই জিনিসটা আলোচনা, মানে এখানে বলছে একটা সংসদই হচ্ছে যুক্তরাজ্যের সর্বোচ্চ আইন, তাই না? তো এটা যে আসলেই একটা সর্বোচ্চ আইন বা আইনের কর্তৃপক্ষ, এই জিনিসটা আপনাকে বুঝায় বলতে হবে। কিভাবে বুঝায় বলবেন? সংসদীয় সার্বভৌমত্বের আলোকে জিনিসটা আপনারা বুঝায় বলবেন। দেখি জিনিসটা কি বলছে। যুক্তরাজ্যের সাংবিধানিক কাঠামোতে সংসদীয় সার্বভৌমত্ব একটি মৌলিক তন্ত্র। এর দ্বারা বোঝা যায় সংসদই হচ্ছে দেশের সর্বোচ্চ আইন। ওকে, সংসদ দেশের একটা সর্বোচ্চ আইন। প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে সবাই আপনার সংসদকে কি করে, সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য। তো এই জন্য বলা হয় যে সংসদ হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন। কেন সংসদ সর্বোচ্চ আইন সেটা আমরা কিছু সংজ্ঞার আলোকে আলোচনা করতে। সংসদীয় সার্বভৌমত্বের সংজ্ঞা, এভি ডেইসি বলছেন যে আপনার পার্লামেন্ট হ্যাজ দ্য রাইট টু মেক অর আনমেক এনি ল whatever and no person or body is recognized by the law as having a right to override or set aside the legislation of parliament. তার মানেটা কি? তার মানে হচ্ছে সংসদ যে কোনো আইন চাইলে তৈরি করতে পারেন, সময় সাপেক্ষে যদি মনে হয় যে এটা পরিবর্তন করা প্রয়োজন পরিবর্তন করতে পারেন, সংশোধন করতে পারেন, অথবা বাতিল করে দিতে পারেন। তার মানে আমরা কি বুঝলাম? আইন সমাজের জন্য আপনার, অর্থাৎ একটা রাষ্ট্রের জনসভার জন্য, জনগণের উন্নয়নের জন্য যখনই প্রয়োজন কি করতে পারে, আইনটাকে পরিবর্তন করতে পারে। আইন তৈরি হয়েছে এইভাবে জন্য যে আপনাকে এইভাবেই সবকিছু মেনে আসতে হবে, বিষয়টা তা না। এটা চাইলেই আপনার যুগোপযোগী জিনিস নিয়ে আপনার পরিবর্তন করা যাবে, যুগের সাথে তাল মিলে এটা কালক্রমে পরিবর্তন করা যাবে, সংশোধন করা যাবে, বাতিল করা যাবে, সবকিছু করা যাবে। কিন্তু আপনি যত কিছুই করেন না কেন, আপনাকে অবশ্যই সংসদ থেকে সেটা অনুমোদিত হইতে হবে, ঠিক আছে? সংসদীয় অনুমোদন হইতে হবে। যদি সংসদীয় অনুমোদিত না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার সেই আইন অফিসিয়াল গ্যাজেটের মাধ্যমে পাবলিশ হবে না। যেমন রিসেন্টলি 2025 সালে নতুন সরকার গঠনের পর, নতুন সরকার গঠন বলতে আপনার উপদেষ্টা গঠনের পর আপনার কি হয়েছে, আমাদের কিন্তু বেশ কিছু আইনকে সংশোধন করা হয়েছে, জানেন কি আপনারা? আশা করি অনেকেই জানেন। যেমন সিআরপিসি সংশোধন হয়েছে, সিপিসি সংশোধন হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন হয়েছে, মানি লন্ডারিং আইন সংশোধন হয়েছে। হ্যাঁ, এছাড়াও আপনার আরো একটা আইন সংশোধন হয়েছে, ওইটার নাম আমার মনে আসতেছে না, ভুলে গেছি। এবং খুব শীঘ্রই বার কাউন্সিলও আপনার সংশোধন হওয়ার সম্ভাবনা আছে। তো
তো মোটামুটি 7টা আইন আপনার বর্তমান 2025 সালে নতুন সরকার গঠনের পরে আপনার কি করা হয়েছে, সংশোধন করা হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, কেন আইনটা সংশোধন করলো? এই আইনে তো সবকিছু সুন্দরভাবে উল্লেখ করা আছে, তাই না? তাহলে কি কারণে সংশোধন হলো বলেন তো? কি মনে হয় আপনাদের, কেন সংশোধন হলো? বলেন বলেন। এটা প্রয়োজনের তাগিদে, হ্যাঁ, বর্তমান সমাজের প্রেক্ষাপটে যেটা জনগণের জন্য উপকারী মনে হচ্ছে সেটা। 1898 সালের আইন, তাই না? ওই সময়ে যেই ধরনের জরিমানা বা যেই ধরনের শাস্তির বিধান ছিল, এই 2025 সালে আইসা কি এই ধরনের শাস্তি কার্যকর করা যায়? যেমন 1898 সালে বেত্রাঘাত অর্থাৎ চাবুকের বাড়ি, অর্থাৎ 100 চাবুকের বাড়ি দিতে হবে, বা অনেক সময় চাবুক মার, মানে যতক্ষণ পর্যন্ত আসামির মৃত্যু না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে বেতের বাড়ি দিতে হবে। এখন এই 2025 সালে আইসা আপনারা একটু দেখেন তো, এই যে আপনার বিষয়টা আইনে উল্লেখ ছিল সেটা কি কার্যকর কোথাও? 2025 সালে না, আপনার অনেক দিন, 1900 আপনার আমরা যখন একটু মডার্ন এসে আসলাম, ধরেন 1990 এর পর থেকে কিন্তু এগুলো আর নাই। আছে আছে জি না না তাই। আচ্ছা, তারপরে আবার কিছু আপনার জরিমানা ছিল তখনকার আমলে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, মানে আজকালকার যুগে 2 লাখ টাকা, 5 লাখ টাকা এরকম, তাই না? জি ম্যাডাম। আদিম যুগে 50 টাকা মানে কি? ধরেন আমরাই যখন ছোট ছোট ছিলাম তখন 10 টাকা মানে আমাদের কাছে 100 টাকার সমান ছিল। আমরা যখন ছোট ছিলাম, আমরা যারা 90s এর আছি তাদের কাছে কি 10 টাকা মানে 100 টাকার সমান না? তো এখন 10 টাকা মানে কি? 10 টাকার কোনো মূল্য আছে বর্তমান সমাজে 2025 সালে এসে? আপনি 10 টাকা দিয়ে কি কি কিনতে পারবেন? কয়টা জিনিস কিনতে পারবেন বলেন? 10 টাকার কোনো মূল্য আছে? নাই। 2 টাকা দিলে তো সারাদিন মজা খাওয়া যেত না, নাই। এখন আপনি বাচ্চাদের হাতেও আপনি 10 টাকা দিতে পারেন, আপনার বাচ্চাদের হাতেও কিন্তু আপনি চাইলে 10 টাকা দিতে পারেন, পারেন পারেন না? কিন্তু আমাদেরকে যখন আমরা ছোট ছিলাম আমাদেরকে 2 টাকা দিলেই আমরা অনেক খুশি, তাই না? 2 টাকা দিয়ে আমরা ওকে। তো এখন দেখেন, তাহলে সেই কবে 50 টাকা জরিমানা ছিল, 200 টাকা জরিমানা ছিল, এখন কি 2025 সালে এসে এই 50 টাকা বা 200 টাকা জরিমানার কোনো মূল্য আছে? নাই। তো এই সব কারণে আপনার পরিবর্তন করা হচ্ছে। এরকম অনেকগুলো আইন আপনার পরিবর্তন হয়েছে, মোটামুটি 7টা আইন পরিবর্তন হয়েছে 2025 সালে। তো যাই হোক, তো এই যে আইনগুলা পরিবর্তন হইলো, আপনাদের কাছে কি মনে হয় এই আইনগুলো আপনার সরাসরি মানে দরকার ছিল তাই একদম পরিবর্তন হয়ে গেল? না, এগুলা সংসদীয় অনুমোদনের মাধ্যমেই আপনার কি হয়েছে, পরিবর্তন করা হয়েছে বা সংশোধন করা হয়েছে। তাহলে ওই জিনিসটাই বলতেছে যে সংসদ যে একটা দেশের সর্বোচ্চ আইন, তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে একটা দেশের আইন আপনি যদি পরিবর্তন করতে চান, কিঞ্চিত পরিমাণ বিষয়ে যদি আপনি পরিবর্তন, সংশোধন বা বাতিল করতে চান, একটা ওয়ার্ডও যদি আপনি বাতিল করতে চান, সেই ক্ষেত্রেও আপনার সংসদের অনুমোদনের প্রয়োজন। তাহলে আপনি দেখেন, ছোট্ট একটা বিষয়, একটা ওয়ার্ড আপনি যদি স্পেলিং সেটাকে যদি আপনি সংশোধন করতে চান, একটা ওয়ার্ড মাত্র, সেটার জন্য যেখানে আপনার সংসদের অনুমোদন লাগতেছে, তাহলে নিঃসন্দেহে আমরা বলতে পারি না যে সংসদ একটা দেশের সর্বোচ্চ আইন? পারি কিনা বলেন? পারি? জি ম্যাম পারি অবশ্যই। এখন আসেন আমরা দেখি সংসদীয় সার্বভৌমত্বের আপনার বৈশিষ্ট্য। সংসদীয় সার্বভৌমের মূল বৈশিষ্ট্য আইন প্রণয়নের সর্বময় ক্ষমতা। সংসদ যেই কোনো বিষয়ে আইন তৈরি করতে পারে, সেটা হতে পারে অর্থনীতি, সেটা হতে পারে সমাজতান্ত্রিক, ধর্মীয় কোনো বিষয়, মানুষের অধিকার নির্ণয় বা কর্তব্য বা অধিকারের চাহিদা কিভাবে নির্ধারণ করবে, এটার জন্য আইন তৈরি করতে পারে। মানে যখন যেই জিনিসটা প্রয়োজন হবে যুগোপযোগী হয়ে, তখনই তারা এই আইনটা প্রণয়ন করতে পারবে। আচ্ছা, পূর্ববর্তী সংশোধনের আইন বাতিলের ক্ষমতা। সংসদ চাইলেই পূর্ববর্তী সংশোধনের যে আইন, এই যে তেমন দেখেন আমাদের আওয়ামী লীগ সরকার পতন হইল, আওয়ামী লীগ সরকার পতনের পর উনি যে আইনগুলো রেখে গেছিলেন সেই আইনগুলো সংশোধন হইল না? হ্যাঁ, এই যে একটু আগে বললাম 7টা আইন সংশোধন করছে। তাহলে দেখেন পূর্ববর্তী মানে সংসদ তারাও তো আপনার তখনকার আওয়ামী লীগ সরকারের আমলে যে আইনগুলো তৈরি হয়েছে সেগুলো তো সংসদীয় সদস্যদের মাধ্যমে অনুমোদিত ছিল, তাই না? হ্যাঁ, তাহলে এটা বলা হয়েছে যে সংসদ চাইলেই, বর্তমান সংসদ চাইলেই কি করতে পারে, পূর্ববর্তী
পরবর্তী সংশোধন আইন বাতিল করতে পারে, পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে, এই ক্ষমতা তার আছে। ওকে, আচ্ছা, আদালতের সীমাবদ্ধতা। আদালত সংসদের প্রণীত আইনকে অবৈধ ঘোষণা করতে পারবে না। আদালত কি করতে পারবে না? সংসদের যে আইন, সেই আইনটাকে অবৈধ বলে ঘোষণা করতে পারবে। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তার মানে আপনার আমরা কি দেখতেছি, যদিও আমরা বুঝতেছি, জানি, আমাদের কাছে মনে হয় আপাত দৃষ্টিতে আদালত হচ্ছে সর্বোচ্চ বিচারক, অর্থাৎ আইন নিয়ে যেহেতু তাদের খেলা, তাহলে আদালতের যারা বিচারক আছেন, জাস্টিস আছেন, ওনারাই আইন সংশোধন করবে। কিন্তু না, সংসদ হচ্ছে সবচাইতে বড় আপনার অভিভাবক। একটা দেশের সর্বোচ্চ অভিভাবক হিসেবে আমরা সংসদকেই বলতে পারি। এবং সংসদ যদি কোনো আইন পরিবর্তন করে, অর্থাৎ সংসদ তো আইন করে না, মানে রাজনীতিবিদ কি বলে, আইনবিদরা তৈরি করে, সেইটা সংসদের মাধ্যমে আপনার অনুমোদিত হয়। তো সংশোধনের মাধ্যমে যে অনুমোদিত আইন, এই আইনটাকে আদালতেরও ক্ষমতা নাই অবৈধ বলে ঘোষণা করা। তাহলে কি, এই যে এত কিছু দেখলাম আমরা, এই থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি না যে এটা আপনার সর্বোচ্চ আইন, সংসদ আপনার একটা দেশের সর্বোচ্চ আইন, বলতে পারি না? বলেন, পারি কিনা? জি পারি। জি, হ্যাঁ, এক্সাম্পল হিসেবে 2016 সালে ব্রেক্সিট, তারপরে হচ্ছে আপনার ইরাক ওয়ার 2003 সালে। দেখেন এখানে কি হয়েছিল, সরকার যুদ্ধ ঘোষণা করে সংসদের অনুমোদন সাপেক্ষে সেটা কার্যকর হয়েছিল। দেখেন দেখেন সরকার যুদ্ধ ঘোষণা করছে, বুঝলেন বিষয়টা? প্রধানমন্ত্রী বা সরকার আপনার যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে, তারপরও সেটা কার্যকর হয় নাই যতক্ষণ না পর্যন্ত সংসদ সেটাকে কার্যকর, অর্থাৎ অনুমোদন প্রদান করছে। বুঝতে পারছেন? মানে সরকারও কোনো একটা ডিসিশন যদি নিতে চায় দেশের জন্য, সেই ক্ষেত্রেও সংসদের পারমিশন বা অনুমোদনের প্রয়োজন। আবার দেখেন এই জায়গায় কি হয়েছিল 2016 সালে, ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের জন্য সংসদ আইন প্রণয়ন করা হয়, এবং এটাই সংসদের সার্বভৌমত্ব ক্ষমতার সবচাইতে বড় উদাহরণ। দেখেন ইউরোপীয় যে ইউনিয়ন, সেই ইউনিয়নটা ত্যাগের জন্য সংসদ আইন প্রণয়ন করে। তাহলে এটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় উদাহরণ নিঃসন্দেহে যে একটা দেশের সর্বোচ্চ আইন সংসদীয় সংসদীয় ব্যবস্থা। ক্লিয়ার? হ্যাঁ, জি ম্যাম। হচ্ছে আধুনিক যুগে এই মানে সংসদীয় সার্বভৌমত্ব কি আসলেই কার্যকর, পুরোপুরি ভাবে স্বাধীন, নাকি এর কিছু সীমাবদ্ধতা আছে? হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 এর আন্ডারে বলা হয়েছে, আদালত সংসদের কোন আইন মানবাধিকার লঙ্ঘন করলে দিতে পারবেন ডিক্লারেশন অফ ইনকম্প্যাটিবিলিটি। ঠিক আছে, সরি, ডিক্লারেশন অফ ইনকম্প্যাটিবিলিটি, তবে আইন বাতিল করতে পারবে না। অর্থাৎ বলা হয়েছে, এই যে দেখেন একটু আগে কি বললাম, এই যে দেখেন কি বললাম, আদালত সংসদ যদি কোনো আইন প্রণয়ন করে থাকে তাহলে সেই আইনকে অবৈধ ঘোষণা করতে পারবে। ওই জিনিসটাই আপনার এই জায়গায় বলা হয়েছে, হিউম্যান রাইটস অ্যাক্ট 1998 স্পষ্টভাবে বলা হয়েছে, আদালত যদি সংসদের কোনো আইনকে মানে সংসদের কোনো আইন প্রয়োগ করতে গিয়ে, অর্থাৎ বিচার করার ক্ষেত্রে তার কাছে যদি মনে হয় যে এটা আসলে মানবাধিকারকে লঙ্ঘন করতেছে, অর্থাৎ মানুষের যে অধিকারটা, একটা দেশের নাগরিকদের যে অধিকারটা আমাদের সংবিধানে উল্লেখ করা আছে, সেটাকে আপনার লঙ্ঘন করতেছে, তাহলে সেই ক্ষেত্রে তিনি কিছু ডিক্লারেশন দিতে পারেন। ঠিক আছে, কিরকম ডিক্লারেশন? যেটা ইনকমপ্লিট আছে, এটাকে আরো একটু নজরে নেওয়া উচিত। অর্থাৎ সোজা কথা, তিনি সুপারিশ করতে পারেন সংসদের কাছে, কিন্তু তিনি কখনো এই আইনটাকে অবৈধ বলে ঘোষণা করতে পারেন। ঠিক আছে, দেখছেন কখনো যে মনে করেন যে আদালত বিচার করতেছে, বিচার করার ক্ষেত্রে, যেমন ফর এক্সাম্পল এই যে ব্যভিচার, দণ্ডবিধিতে ব্যভিচারের শাস্তিটা, এটাও আপনার সংশোধন হয়েছিল সম্ভবত 2020 সালে সংশোধন হয়েছে, আমার খেয়াল নাই কত সালে সংশোধন হয়েছে, বাট এটা সংশোধন হয়েছিল। তো এখানে আপনার কি, প্রথমে কিন্তু 1860 সালের আইন ছিল দণ্ডবিধি, সেই জায়গায় ব্যভিচারের শাস্তি হিসেবে শুধুমাত্র পুরুষদেরকে আপনার দায়ী করা হতো, পুরুষদেরকে শাস্তি দেওয়া হতো, মহিলাদেরকে কোনো শাস্তি দেওয়া হতো না, না তাদেরকে কোনো জরিমানা করা হতো, না তাদেরকে কোনো দণ্ডাদেশ দেওয়া হতো, এবং সেই জায়গায় তাদের শাস্তি ছিল মনে হয় 1 বছর না 3 বছর, এরকম কিছু একটা, আমার মনে নেই, ভুলে গেছি। বর্তমানে 5 বছর করা হয়েছে, সোজা কথা। ঠিক আছে, তো ওই সময় আইন মানে আদালত কিন্তু বুঝতেছিল
যে এই জিনিসটা আসলে বর্তমান সমাজে আইসা এই 2020 তে আইসা মনে হচ্ছে যে এটা আসলে একটা ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে, নারী পুরুষের লিঙ্গ বৈষম্যের একটা আপনার ডিসক্রিমিনেশন হয়ে যাচ্ছে। কারণ এক হাতে তো তালি বাজে না, তালি তো দুই হাতেই বাজে। তাহলে কেন শুধুমাত্র একজনই আপনার শাস্তি পাচ্ছে, আরেকজন কেন আপনার বেঁচে যাচ্ছে? কিন্তু তারা কিন্তু চাইলেও সেই আইনটাকে আপনার অবৈধ বলে ঘোষণা করতে পারেন নাই। তারা কি করছেন? তারা সেটাকে সুপারিশ করছেন, অর্থাৎ হাইকোর্টের কাছে রিট আবেদন করছেন। রিট আবেদনের মাধ্যমে সেটা সুপারিশ করছেন, ঠিক আছে? সুপারিশ করার মাধ্যমে তারা আইনটার সংশোধন চাইছেন, পরিবর্তন চাইছেন। কিন্তু এই আইনটাকে তারা কিন্তু সরাসরি অবৈধ বলে ঘোষণা করতে পারেন নাই। যখন আপনার হাইকোর্টের রিটের মাধ্যমে ফাইনাল রায় হয় এবং সংসদের মাধ্যমে সেটা প্রণয়ন অর্থাৎ অনুমোদিত হইল, তখনই কিন্তু এই আইনটার কার্যক্রম এখন শুরু হইল, তাই না? তো এর থেকে আমরা স্পষ্টভাবে বলতে পারি যে আদালতের কোনো অধিকার নাই সংসদের প্রণীত কোনো আইনকে অবৈধ বা বাতিল বলে ঘোষণা করার। যদি প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে তিনি আপনার অবজেকশন দিতে পারে, অর্থাৎ সুপারিশ করতে পারে। অবজেকশন মানে সুপারিশ করতে পারে যে এই সমস্যাগুলো হচ্ছে, বর্তমান যুগোপযোগীর সাথে যদি আমরা তাল মিলাইতে চাই, এই সমস্যাগুলো হচ্ছে, আমি আদালতের কাছে এই আর্জিটা করতেছি, যদি কি করা হয়, মানে এটাকে যদি পরিবর্তন বা সংশোধন করা যায়, এই মর্মে সুপারিশ। বুঝতে পারছি? হ্যাঁ, জি ম্যাম। জি ম্যাম। স্কটল্যান্ড, তারপরে হচ্ছে ওয়েলস, নর্দার্ন আয়ারল্যান্ড, এইসব জায়গায় কিছু ক্ষমতা হস্তান্তরিত হয়েছে, তবে এটা সংসদের ইচ্ছাতেই হয়। তাইলে টোটাল আমরা যদি যে বিষয়টা বললাম, টোটাল বিষয়টা আমরা কি বুঝলাম এতক্ষণ করে? যে সংসদীয় সার্বভৌমত্ব অনুযায়ী যুক্তরাজ্যের সংসদই হচ্ছে আইনের শীর্ষ কর্তৃপক্ষ বা আইনের সর্বোচ্চ কর্তৃপক্ষ বা অভিভাবক বা আপনার কি সর্বোচ্চ আইন যেটাই বলেন না কেন। কেননা একটা আইন তৈরি করা থেকে নিয়ে শুরু করে সেটা পরিবর্তন করা, বাতিল করা, তারপরে হচ্ছে আপনার কার্যকর করা, সংশোধন করা, সবকিছু আপনার সংসদের হাতেই রয়েছে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে তারা আপনার স্বাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারে। যদিও বর্তমানে কিছু বাস্তবিক সীমাবদ্ধতা দেখা যায়, তবুও আইনি দৃষ্টিকোণ থেকে আমরা যদি দেখি যে আপনার সংসদের ক্ষমতাটা অপরিসীম, অতুলনীয়, তবে আপনার ক্ষমতাটা সব ক্ষেত্রে অর্থাৎ আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের ক্ষমতাটা সর্বোচ্চ। তো এই কারণেই বলা হয় একটা আইন হচ্ছে একটা রাষ্ট্রের একটা সংসদ হচ্ছে একটা রাষ্ট্রের সর্বোচ্চ আইন বা আইনের দৃষ্টিশক্তিতে সর্বশক্তিমান হচ্ছে সংসদ। ক্লিয়ার? প্রশ্নটা উত্তরটা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে প্রশ্নটা নিয়ে? সমস্যা নাই। সমস্যা নাই। আচ্ছা, গুড। তাহলে আজকে যে দুইটা টপিকস আপনাদের সাথে আমি আলোচনা করলাম, এই দুইটা টপিকস নিয়ে কারো কোনো সমস্যা আছে? হ্যাঁ, দুইটা বিষয় কি আমি সুন্দর করে বুঝাইতে পারছি আপনাদেরকে? জি ম্যাম, বুঝতে পারছি। ঠিক আছে। জি ম্যাম। তাহলে আজকে আপনাদের লাস্ট ক্লাস ছিল এই সাংবিধানিক অর্থাৎ যুক্তরাজ্যের সাংবিধানিক আইন নিয়ে। এতদিন আমি যে ক্লাসগুলো নিলাম আপনাদের সাথে সাংবিধানিক আইন নিয়ে যুক্তরাজ্যে, এগুলো নিয়ে আপনাদের কোনো মানে সমস্যা আছে কিনা আমাকে বলতে পারেন। আপনারা কি আমার ক্লাসগুলো ঠিকঠাক মতো বুঝতে পারছেন? কোনো কমপ্লেইন আছে আমার ক্লাস নিয়ে আপনাদের? বলেন, বুঝতে পারছেন? না ম্যাম, আপনার ক্লাস নিয়ে কোনো কমপ্লেইন নেই আমাদের। আচ্ছা, যদি কোনো সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের যে অ্যাডমিন আছে তার সাথে বলবেন, প্রয়োজনে আমি আবার ক্লাস নিয়ে দিব ওই বিষয়টা নিয়ে, কোনো সমস্যা নেই। আশা করি আজকে আর আপনাদের এ পর্যন্ত যা যা ক্লাস নিচ্ছি সাংবিধানিক আইন নিয়ে আপনাদের কোনো প্রবলেম নাই, ঠিক? জি ম্যাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আর পরীক্ষার আগে ম্যাম রিভিশন মূলক যখন ক্লাস হবে তখন ম্যাম আবার আপনি ক্লাস নেবেন। কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আছে, ভালো থাকবেন।
নেক্সট নতুন কোনো একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। ঠিক আছে, সে পর্যন্ত ভালো জি থাকবেন। ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।